আজকে দিনগুলি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যার সাথে আমরা কথা বলবো তাকে কি বিশেষণে বিশেষিত করা যায় সেটা নিয়ে একটু ভাবতে হতে পারে। কেননা আমাদের ত্রিপুরার সংস্কৃতি জগতে তার যে পরিচয় সেটা অনেক দিক থেকেই আমরা তুলে ধরতে পারি। যদি তাকে শুধুমাত্র কবিতা বোদ্ধা আবৃত্তি শিল্পী বলি, না, সীমিত হয়ে যায়। আবার যদি তাকে শুধুমাত্র নাটকের একজন পুরোধা পুরুষ বলি আমাদের রাজ্যে, সেক্ষেত্রেও বোধহয় কিছুটা সীমিত হয়ে যায়। তাহলে পুরোটা মিলিয়েই বলি না কেন যে কবিতা, নাটক, সব অভিনয় সবকিছু নিয়েই তার যে জগৎ, এর বাইরেও আরো অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটা আমরা কথা বলতে বলতে জেনে নেব তার কাছ থেকে। তাহলে চলুন আমরা সবাই মিলে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানের যিনি অতিথি, আশিস মোদক। নমস্কার। আপনাকে কাছে পেয়ে হঠাৎ করে অনেকগুলো প্রশ্ন মনে আসছে, অনেক কিছু একসাথে জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, তো একদম যেহেতু আমরা অভিনয়ের দিয়েই আপনাকে বেশিটা চিনি বলতে পারি, তো সেক্ষেত্রে প্রথমে যেটা জানতে ইচ্ছে করবে যে এই যে নাটকটা কি আপনার নেশার থেকে শুরু, নাকি এটা সমাজের কাছে কোনো বার্তা আপনি তুলে ধরতে চেয়েছেন সেই তরুণ বয়স থেকেই, সেই জন্যই এ পথে হাঁটা? না, না, নাটকের ওই বার্তা দেওয়া বা একটা তার যে সামাজিক দিকটিকগুলো আছে এগুলো সব পরের ব্যাপার। হ্যাঁ, প্রথম জাস্ট আমরা এসেছি যখন মানে এই মুগ্ধতা থেকেই এসেছি, ভালো লাগা থেকেই এসেছি। সেটাকে একেবারে ছাত্র জীবনে? হ্যাঁ, ছাত্র জীবন থেকেই। আচ্ছা, আচ্ছা। ছাত্র জীবন থেকে শুরু করে তারপরে আপনি যখন কর্মজীবনে ঢুকলেন, সেখানেও আপনি অভিনয়কে জড়িয়ে থেকেছেন। হ্যাঁ, ওইভাবেই থাকা আর কি। ওই একটা ধারায় চলেছিল আর কি। ধারায় চলেছিল ধীরে, 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 ধীরে নানা রকম শিখতে, শিখতে তো অনেক কিছু হয়। তখন ওই ধীরে, 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 ধীরে সমস্ত পরিবর্তনগুলো এলো। তার মধ্যে ওইটাও এলো যে সমাজে নাটক ইত্যাদি পারিপার্শ্বিক অবস্থা, সমসাময়িক সমস্ত ব্যাপারগুলো প্রভাব পড়লো। সেটাই এলো আর কি। না, এগুলো খুব সংক্ষেপে আপনি বলে ফেলছেন, কিন্তু আমরা একটু বিস্তৃতভাবে শুনতে চাই যে এই যে অভিনয়ের প্রতি আপনার ভালোবাসাটা, এটা কিভাবে জন্মালো, কিভাবে বিস্তৃত হলো, ব্যাপ্তি পেল, সেগুলো একটু জানতে চাইবো। জন্ম এগুলো আমার স্কুল থেকেই হয়েছে। স্কুলে যখন ছিলাম আর বাড়িতে একটা চর্চার ব্যাপার ছিল। মা খুব ব্যাপারে আমাদের উৎসাহ দিতেন সবাইকেই, আমার সমস্ত ভাই বোনদেরই। ফলে একটা পারিবারিক পরিমণ্ডল ছিল। সেখান থেকে স্কুলে যখন গেছি, স্কুলে এগুলো তখন সেদিক থেকে হয়তো আমি ভাগ্যবান বলা যেতে পারে। সমস্ত স্কুলে যেখানে, যেখানে গেছি সেখানে এই ধরনের ব্যাপারগুলো প্রাধান্য পেত। আপনি কি নাটকের কথা বলছেন নাকি কবিতা চর্চা? সব কবিতা মানে এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপারটাই তখন স্কুলগুলোতে অনেক ব্যাপারে ছিল। নাচ গান হতো, আবৃত্তি হতো, নাটক হতো, বিভিন্ন রকম আকস্মিক বক্তৃতা হতো, এগুলো হতো। এই ধারাবাহিকতাটা কিন্তু এসে গেছে আমার জীবনে বিভিন্ন স্কুলে। সেই স্কুলগুলো থেকেই সমৃদ্ধ হয়েছি। আর বাড়িতে মা ছিল, মার কিছুটা কেন পুরোটাই মার অবদান ছিল। সেই দিক থেকে ছোটবেলা থেকে এটা ছিল। আপনারা ভাই বোনরা একসাথে কবিতা আবৃত্তি করতেন, অনুষ্ঠান করতেন, সেরকম? ওটা বাড়িতে হতো, বাড়িতে হতো, বিভিন্ন অনুষ্ঠান হতো ঘরোয়া পরিবেশে। মানে আমরাই আমাদের, যেহেতু আমরা সবাই একসঙ্গে ছিলাম, আমাদের ছোটবেলা থেকেই ওটা হতো, বড় হয়েও এটা হয়েছে। নানা ধরনের অনুষ্ঠান, এগুলোর জন্য আমরা নিজেরাই যা পারতাম করে নিতাম। গান টানও নিজেরাই গেয়ে নিতাম, শ্রোতাও আমরা, পরিবেশন করছিও আমরা। ফলে এই একটা আর কি নিজস্ব মহলের মতো ছিল। এই সূত্রে বলি আপনাদের দর্শক বন্ধুরা, আশিস মোদকের যে পরিবারটি, এমন একটি সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল এই পরিবারটিতে। এখন হয়তো বিভিন্ন কারণে আমাদের যে সামাজিক অবস্থা, তাতে হয়তো কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছেন, কিন্তু তাদের যে মানসিক যোগ পরস্পরের সাথে পুরো পরিবারের, তারা যে কোনো উপলক্ষ পেলেই একসাথে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা, নিজেদের যে উপস্থাপনা পরিবেশন করা,
এটা সচরাচর কোনো পরিবারে দেখা যায় বলে তো মনে হয় না। এটা একটা বিশাল ব্যাপার। একটা পরিবারের মধ্যে এতগুলো শিল্পী অবস্থান, এটা সত্যি খুব খুবই। শিল্পী না ঠিক, মানে করতে ভালো লাগতো না, ওদেরও অনেকেরই ভালো লাগতো। পরিচিতি আছে আমাদের রাজ্যে, আপনাদের পরিবারের অনেকেরই পরিচিতি আছে সাংস্কৃতিক পরিমণ্ডলে। তো সেদিক থেকে একটি অনন্য পরিবার আমরা বলতে পারি। আর আপনি কর্মক্ষেত্রে যখন ঢুকলেন তখন সেখানেও অভিনয়ের সাথে জড়িয়ে ছিলেন। হ্যাঁ, সেখানেও ছিলাম। মানে যখন শিক্ষকদের কাছ থেকে যেরকম আমি আমার সমস্ত কিছু আহরণ করেছি, তেমনি আবার আমার কর্মজীবনে আমি তো স্কুলে ছিলাম, ফলে আমি চেষ্টা করেছি আচ্ছা আমার ছাত্রদের মধ্যে, আমার ছাত্রছাত্রীদের মধ্যেও যদি ওইটাকে একটু ছড়িয়ে দেওয়া যায়, এটা যতটুকু পারা যায় ভালো লাগতো। এই জিনিসগুলো করতে ভালো লাগতো। তো এই ক্ষেত্রে একটু জিজ্ঞেস করতে, মানে জানতে ইচ্ছে করছে আর কি, যে ত্রিপুরার যে নাট্য জগৎটা, সেটা তো শুধু আগরতলায় সীমাবদ্ধ নয়, এটা ধর্মনগর, খোয়াই, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রয়েছে। তো সেগুলোকে আপনি কতটা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন আর কি, এই কাজের সূত্রে যখন আপনি বাইরে ছিলেন, আগরতলার বাইরে? হ্যাঁ, সেটাতে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই। খুব বেশি অভিজ্ঞতা নেই এই কারণে যে আমি এই যে খুব বিভিন্ন জায়গায় কর্মসূত্রে ঘুরেছি তা নয়। ধর্মনগর অঞ্চলে কিছুটা ছিলাম, ধর্মনগর মানে পানিসাগর অঞ্চলে, আর ছিলাম খোয়াই অঞ্চলে। তো দুটোতেই কিন্তু খুব সমৃদ্ধ নাটক এবং সাংস্কৃতিক চর্চার একটু সমৃদ্ধ অঞ্চল। ফলে সেখানকার যে অভিজ্ঞতা দেখেছি, সেখানে দেখেছি খুব ভালো নাটক চর্চা। নাটকে না শুধু, অন্য সমস্ত চর্চাগুলো খোয়াইতে আমি দীর্ঘদিন ছিলাম, খোয়াইতেও দেখেছি। সেখান থেকে সবসময়ই একটা এই একটা জিনিস উপলব্ধি করতাম যে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল রয়েছে। স্কুলে শুধু নয়, বাইরেও মানে সামাজিক অবস্থার মধ্যেও ছিল। আর পরবর্তী সময়ে আগরতলা কেন্দ্রিক হয়ে গেছি, তখন বাইরের খবর খুব একটা নেই। উদয়পুর বা বিলোনিয়া এরকম দুই একটি জায়গা ছাড়া খুব বেশি খবর নেই, মেলাঘর ইত্যাদি জায়গায়। সেখানেও নাটকের ব্যবস্থাটা ত্রিপুরার প্রায় সর্বত্রই ছিল এবং বেশ ধারাবাহিকতা ছিল, ভালো ছিল। কিন্তু আগরতলায় আপনি কি মনে করেন যে, মনে করুন আপনি ত্রিপুরাতে না থেকে আপনি যদি আজকে বাইরে থাকতেন, পশ্চিমবঙ্গে মনে করুন আপনি যদি থাকতেন, আপনি এখানে যতটা পরিচিতি পেয়েছেন বা নাটক অভিনয়ের যতটা সুযোগ পেয়েছেন, ত্রিপুরার বাইরে থাকলে কি এর বেশি সুযোগ পেতেন বা আরো বেশি আপনি কাজ করতে পারতেন? সেরকম কোনো ক্ষোভ কি আছে ভেতরে? একদম নেই, একেবারেই নেই। কারণ আমার সূত্রপাত কিন্তু কলকাতা থেকেই হয়েছে। আচ্ছা। আমি কলকাতায় আমি যে স্কুলে ছিলাম, যে পাড়াতে ছিলাম, সেখানে আমাদের আমরা মনুদা ডাকতাম। উনি আমার প্রথম একেবারে ছোটবেলার হাতে খড়িয়ে দিয়েছেন। ফলে আমার কিন্তু অঙ্কুর ওইখানেই ছিল। ফলে যে ওইখান থেকে বিচ্ছিন্ন হয়ে চলে এসেছি, এই ধারাবাহিকতাটা বজায় করে এখানে চলে এসেছি। এখানে যেভাবে পেরেছি সেভাবেই করার চেষ্টা হয়েছে। তাই এমন কোনো অর্থ নেই যে আমি এখান থেকে বেরিয়ে গেলে সাংঘাতিক কিছু হতাম, এ হনু নেই আমি। এখানে সেটা তো পরিস্থিতি এবং সময় তার উত্তর দিত, কিন্তু সে যাই হোক, কিন্তু কোনো আক্ষেপ কি নেই যে আরো যদি বেশি কাজ করা যেত? না, বেশি কাজ করা যেত, আমি এখানে কেন বেশি কাজ করতে পারলাম না? এখানে তো আরো বেশি কাজ করতে পারতাম, সেটা তো এখানেই হতে পারে। তার জন্য আমাকে কলকাতায় যেতে হবে বা অন্য জায়গায় যেতে হবে তার কোনো অর্থ নেই। আমি এখানেই যা করেছি তার জন্য আমার কোনো আক্ষেপ নেই যে আমি কলকাতায় যেতে পারিনি বা অন্য জায়গায় করতে পারিনি, এটা কোনো আক্ষেপ নেই। আমার এখানে যা করেছি, এখানে যদি আরও করতে পারতাম আরও ভালো লাগতো। এখানেই করতে পারতাম, চেষ্টা করবো এখানেই করতে পারতাম। যদি সুযোগ সুবিধা থাকতো নিশ্চয়ই এখানেই করতাম। আপনি তো এতদিন কত বছর হবে, মানে পুরোটা যদি হিসেব করি কত বছর হবে আপনি নাটকের সাথে জড়িয়ে? এবারে খুব বিপদে ফেলেছে, অর্ধ শতাব্দী তো অবশ্যই হবে, তার বেশিও হতে পারে। কিন্তু এর মধ্যে আপনি কোনো সময় একটা ক্ষেত্র মনে হয় আপনি কিছু নাটকও রচনা করেছেন আমরা জানি। হ্যাঁ, অবশ্যই করেছেন এবং নাট্যকার হিসাবেও আপনার পরিচিতি আছে, সেই হিসাবে আপনার নাটক অভিনীত হয়েছে, মঞ্চে অভিনীত হয়েছে বা বেতার নাটকে হিসাবেও অভিনীত হয়েছে। কিন্তু আপনি কোনো সময় নাট্য পরিচালনাতে কেন যাননি? একটা কথা হচ্ছে কি জানো তো, নাট্য মানে আমি যেটা বুঝি আর কি, নাট্য পরিচালনাটা যে জিনিস, মানে তার জন্য যে মানসিক গঠন বলো, শিক্ষা দীক্ষা বলো, তার জন্য যে মানসিকতা বলো, এটা আমার একদমই ছিল না, একদমই নেই।
ফলে ওই দিকটা আমি একেবারেই প্রথম থেকেই বলেছি ও আমার দ্বারা হবে না, গুটিয়ে নিয়েছি। তবুও একটা দুটো যে দিক তা দিয়েছি। তো পরিচালনার ব্যাপারটা যখন স্কুলে কাজ করতাম তখন তো তখন ছাত্রদের করতেই হতো, আমার কিছু করার নেই। সেটা হ্যাঁ, আলাদা। কিন্তু আমি বলছি আমাদের যে মঞ্চ নাটকগুলো হয়, যে দল হিসাবে মঞ্চ নাটক হয়, সেখানে কোনো সময় কিন্তু আপনাকে পরিচালক হিসেবে পাওয়া যায় না, পাওয়া যায়নি। একটা করেছিলাম, সেটা মানে যেহেতু পাওয়া যায় না সুতরাং ওটাকে আর উল্লেখ না করাই ভালো। এটা বললাম তো আমি, আমার মানসিকতার সঙ্গে এটা মেলেনি, আমার প্রস্তুতি নেই। প্রথম সোজা কথা হচ্ছে আমি যোগ্য ছিলাম না এটার ব্যাপারে। এই আচ্ছা, যোগ্যতা এটা যদি বলেন তাহলে একটা প্রশ্ন করি, মানে এটা সবার জন্য, মানে শুধু আপনার জন্য না, যে এখানে যারা নাট্য পরিচালক আছেন, তারা কি আপনি মনে করেন যে খুব বেশি নিজেকে তৈরি করেন সেভাবে, যে সেভাবে পড়াশোনা করা, যে ব্যাপারটা আমরা বলি যে নিয়মিত পড়াশোনা করা দরকার, বিভিন্ন নাটকগুলো দেখা দরকার, বোঝা দরকার, বা সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করা দরকার, বাইরে কোথায় কি হচ্ছে সেটা খোঁজ খবর রাখা দরকার, এতটা প্রস্তুতি কি আমাদের রাজ্যে আছে সত্যি সত্যি, যারা নাট্য পরিচালনার ক্ষেত্রে আসছেন তাদের মধ্যে? দেখো, একটা জিনিস হলো আছে কি না আছে তার প্রমাণটা পাওয়া যাবে তার কাজে। হ্যাঁ, তো সেখানে সেই ধরনের কাজের মধ্যে কাউকে তো আমার মনে হয় তারা যথেষ্ট পরিশীলিত এবং বেশ পরিমার্জিত, সমস্ত খোঁজ খবর নেওয়া বা নিজেকে সমৃদ্ধ করা। আমাদের সময় আমরা যখন ছিলাম, মানে এখন তো করি না বলে, আমরা যখন ছিলাম তখনও কিন্তু আমাদের মধ্যে আমার সমসাময়িক যে পরিচালকেরা ছিলেন তারা কিন্তু যথেষ্ট এই ব্যাপারে পরিশ্রম করতে আমি দেখেছি অনেকের। বিশেষভাবে কারোর নাম করার দরকার নেই। অনেকেই ছিল যারা সেরকম যথেষ্ট প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ ছিল কিন্তু হতে পারেনি, এটাও একটা দুঃখ। বলতে পারি তাদের সৃষ্টিকর্মগুলো পরিপূর্ণ রূপ পায়নি নানা কারণে, সেটা সামাজিক, ব্যক্তিগত নানা কারণে। কিন্তু তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিশ্রম ছিল, মানে এই যে নিজেকে পরিশীলিত করা, নিজেকে তৈরি করা, এটা ছিল। এখনও কোনো জায়গায় আছে, তবে সর্বক্ষেত্রে যে পাই তা কিন্তু বলতে পারবো না, এটা বলতে পারবো না। অনেক ক্ষেত্রেই খুব এই ব্যাপারটা মনে হয় একটু দুর্বল, আমাদের দুর্বলতা আছে। সর্বক্ষেত্রে নেই, কিন্তু কোনো ক্ষেত্রে তো যথেষ্ট আছে, ভালো। আরেকটা জিনিস, যেখানে মানে কেউ এখানে হয়তো নাটক রচনা করছেন, কিন্তু সেভাবে এখানকার স্থানীয়ভাবে নাটক রচনার ক্ষেত্রে কিন্তু এখনো অভাব রয়ে গেছে প্রচুর। তো আপনি তো কিছু নাটক লিখেছেন, এই ক্ষেত্রে আরো বেশি কেন আপনি অগ্রসর হলেন? আমার কিছু নাটক যে দু একটি লিখতে হয়েছে, মানে বাধ্য হয়েছি লিখতে, হ্যাঁ। সেগুলো সবই চাপে পড়ি। চাপে পড়ে যা হয়, মানে ফরমাইশি হলে যা হয়, সেগুলোতে খুব একটা উত্তরণ হয় না, সেটা বুঝেছি। ফলে এটা হচ্ছে এক্ষুনি আমার প্রয়োজন, এটাকে চালিয়ে নিতেই হবে। এই চালিয়ে নেওয়ার জন্য যেটুকু আসিস না একটা কিছু, এইভাবে হয়েছে। কিন্তু এর জন্য যে ওই একই কথা, সেই পরিচালকের মতনই ব্যাপার, এর মধ্যেও যে যোগ্যতা, যে পরিশীলিত বা অনুশীলন থাকা দরকার, সেটা আমার নেই, এটা নেই। এগুলো চাপে পড়ে হয়ে গেছে। অনেকেরই হচ্ছে এরকম, আমার মতো চাপে পড়ে অনেকেরই হচ্ছে। যে কথাটা পরে মনে হয় বলবে তুমি, যে আমাদের এখানে এই জিনিসটা আসছে কিনা। আমাদের এখানে নাটকও একেবারে যে খুব বেশি সবাই যারা স্থানীয় পাণ্ডুলিপিকার আছেন সবাই যে খুব সাংঘাতিক মানে গ্রহণযোগ্যতা আসছে তা কিন্তু হচ্ছে না। না হওয়ার কারণটা অনেক সময় ওই রকম একটা বাধ্যবাধকতা থেকে আমাদের করতে হয়। একটা মানে সব দিক, আমি একটা নাটক লিখবো, আমি একটা নাটক রচনা করব, তার জন্য আমার একটা নিজস্ব মুক্ত চিন্তা প্রয়োজন, আমার একটা নিজস্ব ধারণা প্রয়োজন, আমার একটা নিজস্ব যোগ্যতা প্রয়োজন। এগুলো সবগুলো বোধহয় আমাদের এখানকার নাট্যকাররা পান না বলতে মানে ওই বললাম যে নানা রকম চাপ থাকে, নানা রকম উদ্দেশ্য থাকে, নানা রকমভাবে। যদি মনে হয় তারাও যদি এরকম মুক্তমনা হয়ে লিখতে পারতেন যে যা খুশি হবে আমি আমার নাটক লিখি। আসলে নাটক যখনই লিখতে বসেন তখনই তো আগে মনে করেন এটা মঞ্চস্থ করতে হবে। এখন নাট্যকারের কাছে এটা সবচেয়ে বড় দায়িত্ব এসে গেছে। আগের নাট্যকারেরা এটা ভাবতেন কিনা আমি জানি না। সেই নাটককারেরা বোধহয় শুধু নাটক লিখেই গেছেন। নাটক এমন অনেক নাটক দেখেছি যেটা মঞ্চে করতে গেলে পরে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তারা তো সে সমস্ত ভাবেননি। এখন মঞ্চের সঙ্গে নাট্যকারের এত জড়িত হয়ে গেছে যার জন্য ভাবছেন যে এই নাটকটা মঞ্চ করতে গেলে পরে আমার এই অসুবিধাগুলো হবে, সুতরাং
ওই যে বললাম একটা সীমাবদ্ধতার মধ্যে এসে যাচ্ছে, ফলে একটু স্বাভাবিক উত্তরণটা হচ্ছে না, এই একটা বিপদ হচ্ছে। কিন্তু এটাও কেটে যাবে, কারণ হচ্ছে দলগুলোও সমৃদ্ধ হচ্ছে, তারাও বলছে যে ঠিক আছে তুমি এবার তোমার মতন করো। এরকম যে নেই তা কিন্তু নয়, আমাদের এখানে এখন হচ্ছে কি নাম করে কিছু বললে খুব মুশকিল হয়ে যায়, সেই জন্য কিন্তু আমরা পাচ্ছি অনেকগুলো অনুষ্ঠান হচ্ছে যেগুলোর ভেতরে তাদের নিজস্বতার ভেতর দিয়েই কিন্তু তারা নতুন নতুন চিন্তা ভাবনা করছে, খুব আশার কথা সেটা। আপনি একটা কথা হচ্ছিল আমাদের শুরুতে যে সামাজিক বার্তার ব্যাপারটা নাটকের মধ্যে দিয়ে, বর্তমান যে সমাজ রাজনীতি বা যাই হোক যা কিছু চলছে, সমস্ত পৃথিবী জুড়েই যা কিছু চলছে, যা কিছু অন্যায় অবিচার চলছে চতুর্দিকে, সেগুলোর বিরুদ্ধে আজকের নাটক কতটা সফলভাবে কথা বলতে পারছে বলে আপনার মনে হয়? নাটক তো বর্তমান পরিস্থিতিতে যা দাবি করে নাটক তো তার কথা বলবেই তার কথা। সেটা বিচ্ছিন্ন হয়ে সে কিছু করতে পারে, মানে এমন কিছু নয় যে আমি একবার আকাশ কুসুম কল্পনা করে ফেললাম, সেরকম কিছু নয়। আমার চারপাশে যা কিছু ঘটছে এখন সবটাই যে তার মধ্যে মানে একেবারে সেই প্রতিবাদ সুলভ ব্যাপার হয়ে দাঁড়াবে তা কিন্তু নয়। আগে হবে নাটক, তারপরে অন্য কথা। নাটক হতে হবে আগে, নাটকটা পরিবেশিত হবে যখন, নাটকের তার বিষয়বস্তু, তার পরিবেশনা, তার প্রায়োগিক সমস্ত কিছু মিলিয়ে তার থেকে যদি প্রতিবাদ বেরিয়ে আসবে, নাহলে কিন্তু হবে না। আসলে আমি যদি আগে থেকেই চিন্তা করি যে আমাকে একটা প্রতিবাদ করতে হবে, আমাকে একটা দারুণ একটা স্লোগান দিতে হবে, সেই জায়গাটাতে বোধহয় পুরো নাটকটা হয়ে উঠবে না। নাটক নাটকের মতনই চলবে, প্রতিবাদ তো নিশ্চয়ই হবে, কারণ নাটক এই অবস্থাটাকে, এই পরিস্থিতিটাকে ব্যতি রেখে তো চলতে পারে না, জীবনের বাইরে তো যেতে পারবে না, ও যা কিছু বলবে তার মধ্যে আসবেই। আচ্ছা, অনেকক্ষণ নাটক নিয়ে শুধু কথা হচ্ছে আমাদের, কবিতার প্রতি আপনার একটা আলাদা ভালোবাসা আছে। প্রচুর কবিতা আপনি পড়েন সেটাও আমরা জানি, একটা কিছু তো শুনবো আজকে। না কবিতা শোনাবেন ভালোবেসে সেটা জানি না, কবিতা সবই ভালো লাগে, সব কিছু ভালো লাগে। আসলে কবিতার ব্যাপারটা হচ্ছে কি, নাটক আর কবিতাকে খুব একটা আলাদা করে আমি মানে দেখছি না এই কারণে, এটার চর্চা ছাড়া ওটা হয় না, আর ওটা করতে গেলে এটা লাগে। তা কাকে আগে দেবো কাকে পরে দেবো দরকার কি হবে, দুটোই চলুক না। এই অবস্থা থেকেই কবিতায় চলে এসেছি, মানে কবিতা করা আর কি, কবিতা পড়া। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা আমার মধ্যে এখন না, শুধু আগে থেকেও, এই এটা একটা খারাপ ব্যাপার। আমি মানে এখন যারা শুনবে তারা যাতে এরকম না করে আর কি, কিন্তু করে না, আমি দেখেছি এখন যারা আছে তারা এটা করে না। সেটা হচ্ছে আমি কবিতা মুখস্থ করে বলতে পারছি, এটা একটা ভীষণ খারাপ ব্যাপার, মানে অত্যন্ত গর্হিত ব্যাপার। আবৃত্তি করার ক্ষেত্রে, যার জন্য আমি আবৃত্তি করি না, আমি পাঠ করি। তা আমি সেই জন্য আবৃত্তির কবিতা বলার ব্যাপারটাতেও কিন্তু আমি পিছিয়ে রয়েছি। আমি সেখানে যে মানে একজন, এই যে বলছো তোমরা আবৃত্তিকার, না আবৃত্তিকার নই আমি। ওই নাটক, এখন বলতে পারো যে নাটক তো মুখস্থ হচ্ছে, কেন জানি হয়, তাহলে পার্থক্যটা কোথাও একটা আছে আমার কাছে অন্তত আছে মনে হয়, যে বড় বড় নাটক তো মুখস্থ করেছি, সেখানে তো খুব একটা ধ্যারায়নি, মোটামুটি চলেছে। নাটকের মুহূর্তগুলো খুব না 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 অন্য কিছু না, অভিনয় কত ভালো হয়েছে তা না, আমি বলছি যে মানে মুখস্থের ব্যাপারটাতে খুব হয়নি, এরকম হয়েছে। আর মুখস্থের ব্যাপারে কেউ অস্বাভাবিক সমস্ত পরিস্থিতির মধ্যে পড়েছি সেটাও আছে, সেটা না। কবিতার ক্ষেত্রে এই জিনিসটা আর পেরে উঠিনি কেন যে আমি জানি না। আমাকে এক্ষুনি বললে রবীন্দ্রনাথের 2 লাইন বলুন, আমি কিন্তু চট করে ভেবে বলতে পারছো না। যে অন্তরমম বিকশিত করমনে আছে, তারপরে ঠিকমতো বলতে পারবো কিনা জানি না, এইরকম হয়েছে। তো এই ব্যাপারটা নাটকের সঙ্গে আমার কবিতার একটা পার্থক্য হয়ে গেছে, যার জন্য আমি শুধু ওই কবিতা পাঠকই বললাম। এটাও তো ব্যাপার আছে, এটা আসলে আমাদের নাটক যেভাবে আমরা যখন অভিনয় করতে যাই, কোনো একটা নাটক মঞ্চস্থ হতে যায়, সেটা যেমন 1 মাস 2 মাস ধরে রিহার্সাল হচ্ছে, সেটা চর্চা হচ্ছে। কবিতাটা যদি নিয়মিত চর্চা করা যেত সেভাবে কিছু একটা, তাহলে হয়তো কবিতাগুলো নাটকের না সেটা হবে। কবিতা যারা করেন তারা তো এইখানেও আছে, পশ্চিমবঙ্গ আছে, যাদের বলা হয় যে তারা, আমি অবাক হয়ে যাই যে মানে কিভাবে একটার পর একটা মানে এইখানে যারা আছে তাদের মধ্যেও এখন সবাই এই জিনিসই করছে, অনেকে আছে এবং খুব ভালো লাগে। মানে আমি বলছি না যে তারা কবিতা কতখানি ভালো বলছে, তার থেকে আমার ভালো লাগে কবিতা তো বলছে না দেখে।
পুরোটা মুখোশই থাকেন, অনেকেই আছে। ফলে এটাতে আমার থেকে তারা শতগুণ এগিয়ে রয়েছে। ঠিক আছে, আমরা পাঠই শুনি একটু আপনার। না, আমি যেটা বলছি মানে ওই চর্চা করলে করতে হয়ে যায় না। হয়ে যায়, হ্যাঁ। বারবার যেটা হচ্ছিল কথা যে আমি কেন একবার নাটক তো 1 মাস 1.5 মাস 2 মাস মানে নাটক প্রস্তুত না হওয়া পর্যন্ত আমরা রিহার্সাল সেটাই, দিই। হ্যাঁ। এখানে এটা কেন করি না তাহলে? এটাও তো তাই হওয়া উচিত ছিল না? এটাও তো আমার পারতাম, আমাকে কেউ বাধা দেয়নি। কারণ এইখানে আমার করতে হবে তাও কেউ বলেনি। হ্যাঁ। আবার কেউ বলেনি যে তুমি এটা 2 মাস চর্চা করো না কেন? করেছি, চেষ্টা করেছি, কিন্তু করে দেখেছি দিন 15 পরে আর মনে থাকে না। যাক, ও সমস্ত বাদ দাও। বেশ, আচ্ছা, পাঠই শুনবো। একটা কিছু বলছো যখন বলি, হ্যাঁ। এই যে বলছি যে ছাড়া চলে না। আর কবিদের সঙ্গে আসলে একটু সখ্যতা বেশি হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এখান থেকেই পড়ি। কি শোনাচ্ছেন আমাদের? এটা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জনের একটু অংশ। এটা তো আপনি অভিনয় করেছেন, মঞ্চেও হ্যাঁ, অভিনয় করেছি, করেছেন। মঞ্চে করেছি। তাহলে এখানে একটা বিরোধ তৈরি হয়ে গেল যে এটা একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, এটা অদ্ভুত ব্যাপার হয়েছে। এটা যখন মঞ্চে করেছি যখন আমি ভুলে গেছি ঠিকই, হ্যাঁ, ঠিকই বলেছি, কিন্তু এখন আমি বলতে পারি না। হ্যাঁ। এটা হয়ে গেছে, এটা আমার নাটকের ক্ষেত্রে হয়েছে। নাটকের অনেক আছে, নাটকের সংলাপ পরপর বলে যান, আমি পারি না এটা। মানে আমার থাকে না, মানে এখানে আমার মাথায় রাখার ক্ষমতা খুবই কম, খুব কম। এমনকি ধরুন 2 বছর আগের নাটকের সংলাপও আমি ঠিকমতো বলতে পারবো না। আবার কোনো কোনো সংলাপ, যেমন এটার মধ্যে একটা নাটক আছে, রাজা বলছেন, বিক্রমাদিত্য বলছেন রানীকে, কর্তব্য কঠিন হয় তোমরা ফেরালে মুখ। দারুণ সং, মানে এটা মনে রয়েছে। কেন মনে রয়েছে জানি না, ও গেথে না গেলে মনে থাকে না, বোধহয় গাথে না। ঠিক আছে, এটাই শোনাই। এটা এই জায়গা থেকে গোবিন্দমাণিক চরিত্রই তো আপনি অভিনয় করেছেন। হ্যাঁ, গোবিন্দমাণিক কি করেছি। একবার শুধাই তোদের, তোরা কি মায়ের গর্ভে নিস্নি জনম? মাতৃগণ, তোমরা তো অনুভব করিয়াছ কোমল হৃদয়ে মাতৃস্নেহ সুধা। বলো দেখি, মা কি নেই? মাতৃস্নেহ সব হতে পবিত্র প্রাচীন। সৃষ্টির প্রথম দণ্ডে মাতৃস্নেহ শুধু একেলা জাগিয়া বসেছিল নত নেত্রে তরুণ বিশ্বের কোলে লয়ে। আজিও সে পুরাতন মাতৃস্নেহ রয়েছে বসিয়া ধৈর্যের প্রতিমা হয়ে। থাক, এইটুকুই থাক। এইটুকু মাত্র? আপনি না, আমাদের যত তৃষ্ণা বাড়িয়ে দিলেন আর কি। বাড়ানো না, আমি ভালো হতো। আসলে মানে কি জানো তো, এই জিনিসগুলো যদি সবটা যদি বলতে পারতাম আমারও ভালো লাগতো, আমারও ভালো লাগতো, কিন্তু এগুলো হয় না। না, যাই হোক, আমি আপনার কাছে কবিতা শুনতে চেয়েছিলাম, আপনি একটা কাব্য নাটক কিছুটা হলো না এটা। ওই জন্য বললাম কবিতার নাটক একসঙ্গে হয়ে গেল। তো আপনি যদি জিজ্ঞেস করি যে এই যে কাজ করতে গিয়ে আপনার যে পারিবারিক সামাজিক সবকিছুর সাথে কোনো সময় বিরোধ কিছু মনে হয়নি? বিরোধ, অনেকে বলেন যে এটা অবশ্য বলেন যে মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, যে পারিবারিকভাবে অসুবিধার সম্মুখীন হতে হয়। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তারপরেও তো আমাদের তো সামাজিক দায়িত্ব প্রচুর থেকে যায়। সেক্ষেত্রে আপনি কোনো সময় কি এমন হয়েছে নাটকের ক্ষেত্রে যে আপনি একটা পারিবারিকভাবে আপনি ভীষণভাবে একটা পরিস্থিতিতে রয়েছেন যেখানে নাকি আপনার রিহার্সাল করা বা না মঞ্চস্থ করা খুব কঠিন, তবু আপনি সেই লড়াইটা চালিয়ে গেছেন? এগুলো তো মানে এগুলো থাকেই নাটকের ক্ষেত্রে। মানে পারিবারিক ছোটখাটো অসুবিধা তো প্রত্যেকেরই আছে, সবসময়ই আছে। বড় বড় অসুবিধাও থাকে, বড় বড় অসুবিধাও থাকে। পরিবারজনের বিভিন্ন জনের অসুখ বিসুখ, এটা সেটা। আর একটা জিনিস, মানে এটা আমরা শুনেছি আমাদের সমসাময়িককালে, এখন প্রচলিত কিনা জানি না, যারা নাটক করেন, অভিনেতা অভিনেত্রী বা নাটকের সঙ্গে যুক্ত যে শিল্পীরা, তারা অনেকটা অসামাজিক হয়ে যায়। অসামাজিক হয়ে যায়, তার মানে অন্য জায়গা থেকে সে একটা কম্প্রোমাইজ করছে বা সেই জায়গাটাকে সে অ্যাভয়েড করছে বা চায় না বা করে না। ফলে এই জিনিসগুলো, এই যে অসামাজিক হয়ে যাওয়াটা, এটাই তো নাটকের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য হয়েছে। তো এটাও একটা মানে অসুবিধাকে সামলে নিয়েই চলতে হয়। সেই জন্য কিছু কিছু ছোটোখাটো পারিবারিক বিরোধ যে হয় না তা তো না। কখনো কখনো সেটা কোনো কোনো সময় বড় আকারও ধারণ করে। তো সবটাকেই মেনে নিয়ে চলতে হয়। সেটা যেহেতু
মনে হয়েছে যে এটা করতেই হবে, ব্যাস পরিষ্কার কথা। তার জন্য আর যা কিছু আছে সেটা ছেড়ে দাও, সেটা ছেড়ে দিয়েই করতে হয়েছে। ওই চিন্তাটা ওই জায়গায় ছিল। তারপরে দেখা যাবে কি হবে, তারপরে দেখা যাবে কি হবে। ফলে বকাঝকা ইত্যাদি ইত্যাদি, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এই সমস্ত যা কিছু আছে সব কিছু মেনে নিয়েই নাটক করতে হয়। এটাই তো ভালোবাসা, এটাই তো একাগ্রতা। আচ্ছা, আপনার বলা কোনো মুশকিল। তবু যে যতটুকু আপনি বললেন অর্ধ শতাব্দী বা তারও বেশি হবে অভিনয় জীবন আপনার, তো এর মধ্যে কি এখনো আফসোস রয়েছে? কোনো চরিত্র আপনি, কোনো নাটকের কোনো চরিত্র আপনি করতে চেয়েছিলেন কিন্তু করা হলো না, এরকম আফসোস কি রয়েছে? অসংখ্য। কি বলে শেষ করা যায় নাকি? কত নাটক পড়েছি, পড়েই বন্ধু বান্ধবদের সঙ্গে বা আমার নাটকের খুব কাছের মানুষ যারা আছে তাদের সঙ্গে বলে মত বিনিময় করেছে, এইটা করবো, এইটা করবো, সেটা করবো, কিন্তু কিছুই হয়ে ওঠেনি। এরকম অসংখ্য আছে, অসংখ্য আছে। মানে বা এই নাটকটা করলে ওটা উদ্ধারণপুরের ঘাট, একসময় খুব খেপে গিয়েছিলাম উদ্ধারণপুর। এরপরে দেখা গেল না, ক্ষমতায় কুলোবে না। মানে এরকম অফুরন্ত সমস্ত রয়েছে যেগুলো পূর্ণ হয়নি, পূর্ণ হবে না। পূর্ণ না হওয়াটাও একটা কিন্তু মহা ব্যাপার, যে পূর্ণ না হলে পরে এরা কিন্তু স্মৃতিতে বড় ধাক্কা মারে। ক্ষোভ থাকে, ক্ষোভ থাকে। পূর্ণ হয়ে গেছে যেগুলো, সেগুলো আর মনে থাকে না, এই আর কি। আমার সৌভাগ্য যে আমারও কিছু কিছু নাটক অভিনয় করার সুযোগ হয়েছে আশিস মোদকের সাথে। তো আজকে যখন মুখোমুখি বসেছি একটু লোভ সামলাতে পারছি না। একটা ছোট্ট জায়গা যদি করি, আমাদের করা একটা শ্রুতি নাটক, তো সেটা আমি সঙ্গে নিয়ে এসেছি, যদি সেটা থেকে একটু অংশ পড়া যায়। কোনটা এটা? এটা বনানী মুখোপাধ্যায়ের নাটক, বৃষ্টির মানে ভালোবাসা। ও, এটা তো পড়েছি, এটা কয়েকটি করেছি। ওটা থেকে একটু ছোট্ট অংশ একটু যদি পড়ি আমরা। ঠিক আছে। হচ্ছে না, হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। কি কুক্ষণে যে কবিতা লিখবো বলেছিলাম, তো মহা ফ্যাসাদে পড়ে গেছি, কিছুতেই মেলাতে পারছি না। আচ্ছা, আমি তো প্রায় খাবি খেতে শুরু করেছি। হ্যাঁ, এবার কদ্দূর হলো? এই তো হ্যাঁ, আকাশটা কালো হলো। বাহ বাহ বাহ। আচ্ছা, পরের লাইনটা, বৃষ্টিটা এসে পড়লো, না না, এসে পড়লো না, এসে গেল। হ্যাঁ, বৃষ্টিটা এসে গেল। তারপর মনটা বড়ই অস্থির অস্থির করছে। হ্যাঁ, আরে ধুর, একটা কবিতা হলো? না না না, অন্য কথা বসাতে হবে। হ্যাঁ, তাহলে আচ্ছা, কি হলো দেখি, আকাশটা কালো হলো। শুনছো? এই, হ্যাঁ গো, তুমি কি শুনতে পাচ্ছ? বাগানেতে একটা কুকুরের বাচ্চা আটকে গেছে, একটু বার করে দাও না গো। ওই ওই শ্যামের বাঁশি বাজতে শুরু করলো, জ্বালাতন। আরে একটু যদি শান্তি করে কোনো কাজ করা যায়। হ্যাঁ গো, শুনছো? না, ও তুমি যতই চেঁচাও না কেন। আচ্ছা আচ্ছা, তুমি কি গো, এত করে বললাম কুকুরের বাচ্চাটাকে বার করে দাও, বেচারা বাগানে আটকে গেছে, একটু যেতে পারলে না? 24 ঘন্টা টিভিতে খালি ধ্যাতাং ধ্যাতাং নাচ দেখছো, গড়গড়া টানছো, আর কাগজে কি সব আঁকাজোকা করছো। এই একদম বাজে কথা বলো না, বাজে কথা বলো না। না না, ওটা মোটেই আঁকাঝোঁকা নয়, কবিতা কবিতা লিখছি। হ্যাঁ হ্যাঁ, ওই পুজোর সুভেনিয়ারে পাড়া ছেলেদের বলেছে আমাকে কবিতা লিখতে হবে, ওই বৃষ্টি নিয়ে কবিতা, বুঝেছ? তুমি আবার কবিতা কি লিখবে গো? সারা জন্ম তো ব্যাংকে বসে বসে হিসেব কষলে, তুমি আবার কবিতা কি লিখবে গো? হ্যাঁ, আচ্ছা, তোমার কথা কি শেষ হয়েছে? তাহলে তুমি এখন যেতে পারো। আর শোনো, ওই এক কাপ চা দিয়ে যাও তো, বেশ কড়া করে। অবশ্য তোমার হাতের যা গুণ, ও এমনি কড়া হয়ে যাবে। তা অত কথার দরকার কি, নিজে করে নিলেই তো হয়। মানে আমি আমি চা করব কেন? তুমি আছো কি করতে? হ্যাঁ, কেন? আমায় দেখে কি তোমার দাসী বাঁধি মনে হচ্ছে? হ্যাঁ, ভুলে যাও ভুলে যাও, ওসব দিন চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, গেছি তো। একটা উল্টো পাল্টা কথা বললেই নারী নির্যাতন প্রতিরোধ কমিটির থেকে লোক এসে যাবে। হ্যাঁ, তখন বুঝবে কত ধান কত চাল। মানে আচ্ছা, তারা আমার বাড়ি আসবে কেন? আমি কি তোমাকে নির্যাতন করি, মারধর করি? কেন, মারধর না করলে বুঝি নির্যাতন হয় না? হয়, বুঝলে, হয়। একে বলে মানসিক নির্যাতন। আমি তোমায় মানসিক নির্যাতন করি? বলো কি? করো না? এই যে তোমাকে কালকে বললাম, হ্যাঁ গো,
টিভিতে ওই অখাদ্য কুখাদ্য খেলাগুলো না দেখে কেবলে বিবি নাম্বার 1 দেখাচ্ছে। দেখো, শুনলে তুমি উল্টে তেড়ে উঠলে। হ্যাঁ, উঠবো না? আচ্ছা, তুমি কথাটা বললে কি করে? খেলা ছেড়ে আমি নম্বর 1 বিবি দেখবো? পুরো বয়সে আমার ভীমরতি হয়েছে নাকি? হ্যাঁ, আরে এই জন্যেই তোমার মানসিক নির্যাতন হলো? ওই বিবি নাম্বার 1 দেখিনি তাই? হলো না, হলো না। এই যে এই যে তুমি আমার বিবি নাম্বার 1 দেখতে দিলে না, এতে আমার মনে কষ্ট হলো। আর এটাই মানসিক নির্যাতন, বুঝলে? বাহ বাহ, চমৎকার চমৎকার। তা এমন খবরটা কোত্থেকে জোগাড় করলে? আমাদের ক্লাব থেকে হ্যাঁ? প্রত্যেক রবিবার দুপুরে মালতীদির বাড়িতে আমাদের মিটিং হয়। ও, হ্যাঁ, চলে যাও। হ্যাঁ, চলে যাও মানে? আরে চলে যাও মানে চলে যাও। একেবারে? সেটা তোমার ইচ্ছে। ইচ্ছে হলে একেবারেই যেতে পারো, মানে তোমাকে আমার দরকার নেই। এই তো, এই তো লাইন পেয়েছি। বিয়ের 36 বছর পর স্বামী স্ত্রীকে বলছে বাড়ি ছেড়ে চলে যাও। এ তো একেবারে জলজ্যান্ত মানসিক আরে? নির্যাতন। না, মালতীদিকে জানাতেই হবে। এই দেখো, মালতীদি জজের মেয়ে, জজের বউ, জানো তো? চলে যাও। কোথায়? ও- ও- ওই তোমার রান্নাঘরে। হ্যাঁ, আমি এখন কবিতা লিখবো। মালতীদির নামের গুণ আছে বলতে হবে। ঠিক আছে, যাচ্ছি, তুমি লেখো কবিতা। ও, কি সাংঘাতিক ব্যাপার! মানে কোনো কথা বলার উপায় নেই, তাহলে মানসিক নির্যাতন। ও, একটু মনস্থির না করতে হলে লিখবোটা কী করে? হ্যাঁ, কী করে যে এই স্যাম্পল নিয়ে 36 বছর ঘর করলাম জানি না বাবা। আমার তো নিজেকেই প্রণাম করতে ইচ্ছে করছে। যাকে যাকে, হ্যাঁ, কী যেন লিখছিলাম, এই যে এই আকাশটা কালো হলো, তারপর বৃষ্টিটা এসে পড়লো। বাহ, চমৎকার চমৎকার। এই মনটা কেমন অস্থির অস্থির, না না, হাগুপাকু, হাগুপাকু না অস্থির, না না, কোনটা হবে? ওহ, কি কুলক্ষণে কবিতা লিখতে বলেছিলাম। হ্যাঁ গো, শুনতে পাচ্ছ? ব্যাস হয়ে গেল। কিছুতেই থার্ডটা নিজেতে দিচ্ছে না। হ্যাঁ গো, ছাদের দরজাটা বন্ধ করেছি কিনা একটু দেখো না গো। আবদার কত! এই বেতো পানি, আমি এখন ছাদে উঠবো? কি গো, শুনতে পাচ্ছ? পাচ্ছি। আমি এখন যেতে পারবো না, তুমি যাও। আমারও। আমি যাব কি করে? আমার খিচুড়ি পুড়ে যাবে না? তুমি যাও না। তো খিচুড়ি পুড়ুক, আমি যেতে পারবো না। ও, তো মালতীদির বাড়ি যাব? আরে কি আশ্চর্য! এ তো রেগুলার আমাকে শাসাচ্ছে। কি যাব? আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, আমি যেতে পারবো না গো। ওসব ভ্যানতাড়া ছাড়ো, বুঝলে? তোমার কিচ্ছু হয়নি। কিছুতেই লিখতে দেবে না। একবার কুকুরের বাচ্চা, একবার ছাদের দরজা, না, এটা প্রত্যেক মিনিটে মালতী দি মালতী দি। ওরে বাবা, কি হলো, গেলে না তো? আমি জানতাম তুমি যাবে না। প্লিজ আমাকে একটু একা থাকতে দেবে? আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি। ভারী তো একটা কবিতা, তার জন্য এত ভাবনার কি আছে শুনি? ভারী তো একটা কবিতা মানে? কবিতা লেখা তো সোজা নাকি? হ্যাঁ, মিল খুঁজতেই বলে জীবন জেরবার, তার উপর বৃষ্টি নিয়ে কবিতা। হ্যাঁ, সে তো আরো সোজা। সোজা? বৃষ্টি নিয়ে কবিতা লেখা সহজ? তুমি পারো? কত লিখেছি। কত লিখেছি এক্ষুনি বলতে পারবে 4 লাইন? দেখি দেখি একবার ক্ষমতাটা। ওমা, তুই আবার দেখার কি আছে? এই তো, ঝমঝম ঝম ঝমঝম ঝম, বৃষ্টি কত পড়ছে, খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে ইচ্ছে করছে। দিলে দিলে, ও একেবারে সব জল ঢেলে দিলে। আর এগোই না তাহলে আমরা? হ্যাঁ, ঠিক আছে। তো মাছ ভাজা ইলিশ হয়ে গেছে। এবারে খাওয়া দাওয়াতেই বাঙালি আটকে যায় ওখানে। আর কিছু বলে না। তো কথা বলতে শুরু করলে তো আসলে আরো অনেক কিছু বলা যায়, আরো অনেক কথাই বলতে ইচ্ছে করছে। তো তবু বলবো যে আপনার এখনকার কর্মজীবন, এখন তো চাকরি থেকেও অবসর নিয়েছেন, তো এখন কি আরো বেশি করে এই কবিতা নাটককে জড়িয়ে আরো কিছু করার কথা ভাবছেন, বা কি ভাবনা চিন্তা আপনার? প্রথম কথা হচ্ছে এখনকার কর্মজীবন, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে এখনকার কর্ম এত কমে গেছে, এখন শুধু জীবনটাই পড়ে আছে, কর্ম আর নেই। মানে
নাটক নিয়ে বা আবৃত্তি নিয়ে কোনো চিন্তাভাবনা করি না। যা করি নিজে নিজে করি। নিজে নিজে করি মানে ঘরে থাকলে ভালো লাগলে করি, নাহলে করি না। না কিন্তু করেন না যে এটার কি কারণ? আপনি কি মনে করেন যে আপনি যদি একটা উদ্যোগ নেন যে যেমন স্কুলের ছাত্রদেরকে আপনি একসময় নাটক শিখিয়েছেন। সেরকম যদি নতুন প্রজন্মের জন্য কিছু করার ইচ্ছে কি কোনো সময় হয় না যে তাদেরকে কিছু শেখালেন, তাদেরকে নিয়ে কিছু কাজ করলেন? না এখন আমি আর ঠিক সেভাবে চিন্তাভাবনা করি না। আসলে নিজে কিছু করতে না পারলে তখন অন্য সমস্ত চিন্তাভাবনাগুলো আস্তে আস্তে ঝরে যায়। নিজে নিজেই ঝরে যায়। তার জন্য আর নতুন করে উদ্যোগ নেওয়ার প্রয়োজন হয় না। এই আর কি। বসে গেছি মানে বসে গেছি। না এটা তো তাহলে বলতে পারবো যে এটাকে অবশ্যই আলস্য বলা যেতে পারে। নিশ্চয়ই আলস্য। এক কথায় একেবারে এই আলস্য। আলস্যতে থেকে কি আপনি মনে করছেন না যে ত্রিপুরার যে সংস্কৃতি ছিল, সাংস্কৃতিক জীবন ছিল তাকে আপনি বঞ্চিত করছেন? না, 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 একদম না, একদম না। শোনো, একটা ব্যাপার হচ্ছে এ বি অলসতা আমার চিরদিনই। অলসতা আমার চিরদিনই। যার জন্য আ কোনোটাই ঠিক হয়ে ওঠে না। আর আমি কখনোই মনে করি না যে আ মানে আমার যতক্ষণ কাজ করার যেটা ছিল সেটা যেটার পরিচিত, তারপরে আরও কাজ করতে হবে। তা নাহলে সবাই বসে যাবে, না নাহলে সবাই কোনো শূন্যতা তৈরি হবে না। কিচ্ছু তৈরি হবে না। এটা আমার বিশ্বাস পরবর্তী যারা করছে তারা ভালো করছে, ভালো হবে। আমার জন্য কিছুই হবে না। তবু এটা মানে যারা আপনার কাজ দেখেছে তাদের কাছে তো একটা অতৃপ্তি থেকে যায়। আ শোনো, একটা কথা বলি, একটা কথা হচ্ছে এই যারা নাটক করে, আবৃত্তি করে বা কোনো শিল্পের সঙ্গে জড়িত থাকে, তারা বোধহয় একদম মরণের আগে পর্যন্ত একটা জিনিস সবচেয়ে ভালো লাগে যে আমি যদি আরেকটা নাটক করতে পারতাম, আমি যদি আরেকটা নাচ করতে পারতাম, আমি যদি আরেকটা কবিতা বলতে পারতাম, আমি যদি আরেকটা নাটক লিখতে পারতাম। এই জিনিস তো শেষ হওয়ার নয়। এই আক্ষেপ কোনোদিনই শেষ হবে না। ফলে সেটাও দেখি কিন্তু আমি জানি, খুব সচেতনভাবেই জানি যে আমার দ্বারা আর হবে না। কিন্তু তবু ওই যে বললাম, একদম আমৃত্যু থাকে। আর যদি আরেকটা নাটক করতে পারতাম, আরেকটা ভালো নাটক মঞ্চে একটু হেঁটে বেড়াতে পারতাম। আমরা আশায় রয়েছি আমরা নিশ্চয়ই আশিস মুদুককে আরো নতুনভাবে পাবো। তো আমাদের শেষ করতে হবে আজকের অনুষ্ঠান। কিন্তু তার আগে নতুন প্রজন্মের কথা বলছিলাম। নতুন প্রজন্মের জন্য আপনার কি বলার আছে? আজকে যারা এই সংস্কৃতির সাথে জড়িত হচ্ছে তাদের জন্য কি বার্তা আপনি দিতে চাইবেন? বার্তা কিছুই নেই। প্রত্যেকেই আমরা যার যার নিজের উদ্যোগে নিজের ভালোবাসা থেকে করছি। একটাই কথা, ভালোবাসতে হবে, তাছাড়া উপায় নেই। একদম মানে এর কোনো দ্বিতীয়, আগে যা পরে শিখবো টিখবো সব অন্য কথা। আগে ভালো লাগতে হবে। এই যে কবিতাটা বললাম, এই যে নাটকটা বললাম বা এই যে নাটকটা করি, এই নাটকটা সবচেয়ে আগে আমার নিজের কাছে ভালো লাগতে হয়। আমার কাছে ভালো লাগলেই আমি ভালো লাগি। অন্যে এরপরে প্রশংসা করতে পারে, অপ্রশংসা করতে পারে, পিঠ চাপড়াতে পারে, পিঠে কিল মারতে পারে, সেটা পরের কথা। কিন্তু আগে আমার কাছে ভালো লাগতে হবে। আমার ভালো লাগতে মঞ্চে ব্যাপারটা খুব ভালো বোঝা যায় যে আমার ভালো লাগাটা দর্শকে সঞ্চারিত হলো কিনা। এটা যে কি মজা, সেই মজাটা যারা পেয়েছে তারা এই জিনিস ছাড়বে না। ফলে আমার কাছে কারোর কাছে কিচ্ছু বলার নেই। ভালোবাসলে শুধুমাত্র এই ভালোবাসাই পারে একমাত্র। এই আমাদের এই যেটা পড়লাম তাতেও শেষ কথাটা ছিল তাই। ভালোবাসা, ভালোবাসা মানে কি? ওই ভালোবাসা দেখলে পরেই, ভালোবাসা পেলে পরেই একটা হৃদয়ে প্রবেশ করা যায়, একটা জায়গায় যাওয়া যায়। আগে ভালোবাসতে হবে। এর দ্বিতীয় কোনো পন্থা নেই। তারপরে বাকিগুলো পল্লবিত হবে। সেটা পল্লবিত হবে। শতপুষ্পে পল্লবিত হোক। তো আগে এখন যারা আসছে তারা ওই মন দিয়ে ভালোবাসুক, মন দিয়ে একাগ্র হোক। এই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম আশিস মোদকের সাথে। আমাদের ত্রিপুরার সংস্কৃতি জগতে, নাট্য জগতে তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তার থেকে আমরা অনেক কথা আরো শুনে নিলাম আজকে নতুন করে। তো শেষ কথা তাহলে এটাই বলবো যে যেভাবে ভালোবেসে তিনি এতটা পথ চলে এসেছেন, যেভাবে দর্শকরা, ত্রিপুরার দর্শকরা তাকে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আরো আরো উপচে উঠুক। তিনি আরো অনেক দিন আমাদের সাথে এইভাবেই কাজ করে যান। এটাই আমাদের শেষ কামনা থাকবে আজকের অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন। নমস্কার।